একটি প্ল্যান, একটি পরিকল্পনা যা শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস নয়, ভারত বাংলাদেশ সম্পর্ককেও চিরকাল বদলে দিতে পারত। একদল বিপ্লবী যুবক যাদের হাতে ছিল অস্ত্র, তাদের লক্ষ্য ভারতীয় হাইকমিশনার সমর সেনকে বন্দী করা, জিম্মি করা। তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত স্পষ্ট এবং ভয়াবহ। সেই জন্য তারা একটি সুইসাইড স্কোয়াড টিমও গঠন করেছিল। তারা বিশ্বাস করেছিল যদি ভারতীয় কূটনৈতিককে আটকানো যায় তাহলে তারা তাদের দাবি আদায় করতে পারবে, রেখে যেতে পারবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্থায়ী ছাপ। কিন্তু কি ঘটেছিল সেদিন? তাদের পরিকল্পনা কি সফল হয়েছিল নাকি একেবারেই ভেস্তে যায়? এই ঘটনাটি কি তখনকার সময়ে রাজনৈতিক ষড়যন্ত্র নাকি দেশের ভেতরে থাকা অস্থিরতার প্রতিফলন? সাল 1975, 26শে নভেম্বর। ঢাকা শহর, যেখানে শান্তির নিঃশ্বাস ছিল যেন এক রহস্যের মতো। এই শহরের এক কোণে ধানমন্ডি 2 নম্বরে একটি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। সেই দিনের অন্ধকার রহস্য ও একটি অপ্রকাশিত অধ্যায়ের পুরোটা আপনাদেরকে জানাবো আমার আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ভারত বাংলাদেশ সম্পর্কিত এমন এক ঘটনা জানাবো যা হয়তো আপনারা অনেকেই জানেন না। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আমার আজকের ভিডিওর বিভিন্ন তথ্য-উপাত্ত আমি নিয়েছি বিবিসি বাংলা ও অধ্যাপক আনোয়ার হোসেনের লেখা মহান মুক্তিযুদ্ধ ও 7ই নভেম্বর অভ্যুত্থানে কর্নেল তাহের বই থেকে নিয়েছি। এরপরেও যদি আমার ভিডিওতে তথ্য-উপাত্ত নিয়ে আপনাদের কোনো মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি এখন আছি আগারগাঁ, যাচ্ছি ধানমন্ডি 2 নাম্বার। ধানমন্ডি 2 যাচ্ছি কারণ সেখানেই রয়েছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, আর আমার মূল ভিডিও শুরু হবে সেইখান থেকে। আগারগাঁ থেকে বিজয় সরণি হয়ে এখন আছি মানিক মিয়া এভিনিউতে। মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনের রাস্তাটি দিয়ে যাচ্ছি। ধানমন্ডি 32 নাম্বার হয়ে ধানমন্ডি লেকের পাড় দিয়ে এখন যাচ্ছি সোজা ধানমন্ডি 2। আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি 2 নাম্বার এবং আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিছুদিন আগেও ছিল ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। এই যে পিছনে বিল্ডিংটা, এই বিল্ডিংটা তো ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ছিল। আমি জানি এটির অফিস ছিল। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে আর সেই সাইনবোর্ডটি আমি দেখতে পাচ্ছি না। কিছুদিন আগেও ছিল ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। কিন্তু মূল যে ঘটনাটি আমি আপনাদেরকে আজকে বলতে চাই সেটি হচ্ছে 1975 সালে এই বাড়িটি ছিল ভারতীয় হাই কমিশনের অফিস। 1975 সালে 26শে নভেম্বর এই বাড়ি থেকেই তৎকালীন ভারতীয় হাই কমিশনার সমর সেনকে জিম্মি করা হয় এবং এর রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে এখানেই। ঘটনার শুরুটা জানতে হলে আমাদেরকে যেতে হবে ধানমন্ডির 32 নম্বরে, আর সময়টা হবে 26শে নভেম্বর থেকে 3 মাস আগে 15ই আগস্ট। সমর সেনকে জিম্মি চেষ্টার মাত্র 3 মাস আগে 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে কিছু বিপদগামী সেনাবাহিনীর সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যা করে। এরপর থেকেই সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের মধ্যে ক্ষমতার লড়াই আর দ্বন্দ্ব চলছিল মারাত্মকভাবে। অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের জের ধরে সামরিক বাহিনীতে তখন চরম বিশৃঙ্খলা। নানা ঘটনার ঘন ঘটায় এক পাল্টা অভ্যুত্থানে 1975 সালের 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করা হয় এবং খালেদ মোশাররফ নিজে সেনাপ্রধান হন। মূলত তারপর থেকেই পাল্টা আরেকটি অভ্যুত্থানের পরিকল্পনা জোরদার হতে থাকে এবং সেই পরিকল্পনার চূড়ান্ত বাস্তব রূপ নেয় 7ই নভেম্বর। সেই অভ্যুত্থানের মূল ভূমিকায় ছিল জাসদের নেতাকর্মীরা এবং কিছু সামরিক সৈনিক। 7ই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের প্রাণপুরুষ ছিলেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কর্নেল মোহাম্মদ আবু তাহের। সে সময় কর্নেল তাহেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তার ছোট ভাই আনোয়ার হোসেন, যিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। 1975 সালের সেই সময়টিতে আনোয়ার হোসেন
হোসেন ঢাকায় জাসদের গণবাহিনীর প্রধান ছিলেন। ভারতীয় হাইকমিশনার সমর সেনকে জিম্মি ঘটনায় অধ্যাপক আনোয়ার হোসেনকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক আনোয়ার হোসেন বলেছিলেন, 1975 সালের 3রা নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হওয়ার পর থেকে 6 নভেম্বর পর্যন্ত জাসদের সাথে সেনাবাহিনীর সৈনিকদের দফায় দফায় অসংখ্য মিটিং হয়। সৈন্যদের লক্ষ্য ছিল খালেদ মোশাররফকে পদচ্যুত করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা। জিয়াউর রহমানকে যখন বন্দী করা হয় তখন তিনি কর্নেল তাহেরকে একটি বার্তা পাঠিয়েছিলেন, তাকে যেন উদ্ধার করা হয়, মুক্ত করা হয়। কর্নেল তাহের এবং জিয়াউর রহমানের মধ্যে মুক্তিযুদ্ধের সময় থেকে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর কর্নেল তাহের ভেবেছিলেন জিয়াউর রহমানকে মুক্ত করা হলে সে জাসদের পাশে থাকবে। আর জাসদের তখন লক্ষ্য ছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। 7 নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করতে কর্নেল তাহের পরিকল্পনা করেছিলেন, অভ্যুত্থানে অংশ নেওয়া সৈন্যরা কয়েকটি অস্ত্র হাতে রাস্তায় বেরিয়ে আসবে, আর বাইরে অপেক্ষমান জাসদের শ্রমিক ও ছাত্রদের মাঝে সে অস্ত্র বিলিয়ে দিয়ে তাদেরকে সশস্ত্র করা হবে। জাসদের লক্ষ্য ছিল সৈনিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত হবে। অভ্যুত্থানের পর একটি বিপ্লবী কমান্ড কাউন্সিল হবে, রাজবন্দীদের মুক্ত করা হবে এবং দেশে একটা সাধারণ নির্বাচন দেয়া হবে। সেই পরিকল্পনা অনুযায়ী সশস্ত্র পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে খালেদ মোশাররফের বন্দিদশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। কর্নেল তাহেরের পরিকল্পনায় এবং জাসদের সম্পৃক্ততায় সেদিন গণ অভ্যুত্থান না হলে মেজর জেনারেল জিয়াউর রহমান ভাগ্যে কি ঘটতো সেটা বলা মুশকিল। যাই হোক, মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করার পেছনে কর্নেল তাহের, জাসদ এবং বিপ্লবী সৈনিক সংস্থার কিছু রাজনৈতিক পরিকল্পনা ছিল। এই জিয়াউর রহমানকে মুক্ত করে তারা তাদের পাশে চেয়েছিলেন, কিন্তু মুক্ত হবার পর জিয়া তাদেরকে ভিন্ন ইঙ্গিত দিলেন। তাদের পাশে থাকার বদলে তাদের নেতাকর্মীকে আটক করা শুরু করেন। এমনকি কর্নেল তাহেরকেও গ্রেফতার করা হয় এবং পরবর্তী প্রেক্ষাপটে একটি গোপন সামরিক আদালতে বিচারের মাধ্যমে 1976 সালে 21শে জুলাই কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়। কর্নেল তাহেরকে গ্রেফতারের পরেই জাসদের একটি অংশ একটি বিপ্লবী সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় আমেরিকা অথবা ইন্ডিয়ার অ্যাম্বাসাডারকে তারা জিম্মি করবে। কর্নেল তাহের এবং জাসদের সদস্যদের মুক্ত করার জন্য তারা গঠন করে একটি সুইসাইড স্কোয়াড। নিজেদের দাবি আদায়ের জন্য তারা প্রথমে মার্কিন রাষ্ট্রদূতকে জিম্মি করার পরিকল্পনা করেছিল, কিন্তু তা পরবর্তীতে বদলে দেয়। তারা তখন মনে করেছিল যে পশ্চিমা কোনো রাষ্ট্রদূতকে যদি জিম্মি করা হয় তাহলে সন্দেহ গিয়ে পড়বে এটি ভারতের ষড়যন্ত্র। এই সন্দেহ যেন ভারতের উপর না পড়ে সেজন্য তারা সিদ্ধান্ত নেয় যে ভারতীয় হাই কমিশনারকেই তারা জিম্মি করবে। এতে করে তাদের সাথে যে ভারতের কোনো সম্পর্ক নেই সেটা প্রমাণিত হবে। অধ্যাপক আনোয়ার হোসেন তার বইতে লিখেছেন, অভিযানে যাবার আগে একটি লিখিত বক্তব্য তৈরি করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী সমর সেনকে জিম্মি করে সে বক্তব্য রেডিও টিভিতে প্রচারের জন্য সরকারকে বাধ্য করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত সহ কয়েকটি দেশের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেবার দাবিও ছিল ওই লিখিত বক্তব্যে। সেখানে একই সঙ্গে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সমর সেনের জিম্মি হবার অজুহাতে বাংলাদেশে যদি ভারতীয় হস্তক্ষেপ ঘটে তাহলে সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করা হবে। 1975 সালে 24শে নভেম্বর রাতেই সিদ্ধান্ত হয় যে ভারতীয় রাষ্ট্রদূত সমর সেনকে জিম্মি করা হবে। সেজন্য একটি সুইসাইড স্কোয়াডও গঠন করা হয়। এই সুইসাইড স্কোয়াডে কর্নেল তাহেরের আপন 2 ভাইও ছিলেন। এদের একজন ওয়ারেসাত হোসেন বেলাল ও আরেকজন সাখাওয়াত হোসেন বাহার। উল্লেখ্য যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কর্নেল তাহেরের 7 ভাই 2 বোন সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাদের 4 জন বীরত্বসূচক উপাধির অধিকারী হয়েছিল। এই 9 জন ভাই বোনের মধ্যে 4 জন মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বীরত্বসূচক পদকের অধিকারী ছিলেন। কর্নেল আবু তাহের বীরোত্তম, তাহেরের বড় ভাই আবু ইউসুফ বীর বিক্রম, ছোট ভাই ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, সাখাওয়াত হোসেন বাহার বীর প্রতীক। সাল 1975, 25শে নভেম্বর যা ঘটেছিল সেই দিনটিতে। 25শে নভেম্বর সুইসাইড স্কোয়াডের সদস্যদের মধ্যে 6 জন আসেন ভারতীয় দূতাবাস পর্যবেক্ষণ করতে। সেই 6 জনের টিমে ছিলেন ওয়ারেসাত হোসেন বেলাল, সাখাওয়াত হোসেন বাহার, নজরুল ইসলাম, মাসুদ উদ্দিন, হারুনুর রশিদ এবং মিনু। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 26শে নভেম্বর সকালের দিকে অ্যাকশন শুরু হয়। 6 জন আসেন ধানমন্ডি 2 নম্বর ইন্ডিয়ান এম্বাসিতে। এর মধ্যে 3 জন দাঁড়ায় অপোজিটে জার্মান কালচারাল সেন্টারের কাছে। বেলাল, বাহার আর মিনু দাঁড়ায় এম্বাসির গেটের সামনে। তাদের সাথে অস্ত্র ছিল পিস্তল ও রিভলভার।
একটু পর একটা মার্সিডিজ গাড়িতে করে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর সমর সেন গেটের ভেতরে ঢোকেন। কাজের অজুহাতে 6 জনের সবাই ভেতরে যায়। 4 জন সিকিউরিটি নিরাপত্তায় সমর সেন গাড়ি থেকে নামলে সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন তিনি। আর ওই সময় তাকে এই 6 জন গান পয়েন্টে নেবে। আর এমনটাই ছিল পরিকল্পনা মাফিক কাজও হচ্ছিল। দোতলায় উঠতে তিনি সিঁড়িতে পা রাখলেন। তখনই ওয়ারাসাত হোসেন বেলাল সমর সেনের এক পাশে রিভলভার ঠেকায়, অন্য পাশে মিনু আর পেছনে বাহারও রিভলভার ঠেকায়। বেলাল বললেন, মিস্টার সেন, টেল ইয়োর ম্যান নট টু ফায়ার, আদারওয়াইজ আই শ্যাল কিল ইউ। সমর সেন এদিকে ওদিকে তাকিয়ে কাঁপছিলেন। লম্বা হওয়াতে সমর সেনকে জিম্মিকারীরা ফিজিক্যালি গ্রিপে পাচ্ছিল না। ফলে একসময় সমর সেন দাঁড়ানো থেকে পড়ে যায়। ঠিক এই সময় সিঙ্গেল শট ফায়ার হয়। জিম্মিকারীরা তাকিয়ে দেখে চারপাশে ব্ল্যাক ক্যাটে ভরা। ব্ল্যাক ক্যাট হলো ভারতীয় বিশেষ প্রশিক্ষিত এক বাহিনী। 4 জন সিকিউরিটি ছাড়াও যে সেখানে 19 জন ব্ল্যাক ক্যাট সৈন্য ছিল, এটা জিম্মিকারীদের জানা ছিল না। মূলত বঙ্গবন্ধু হত্যার পরই এই ব্ল্যাক ক্যাট দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। তারা লুকিয়ে ছিল ভেতরে। জিম্মি ঘটনার সময় ভেতরের রুম থেকে তারা চলে আসে। পেছন থেকে ওরা প্রথমে ফায়ার করে বাহারকে, সে মাটিতে লুটিয়ে পড়ে। মিনুরও শরীরের নানা জায়গায় লাগে 6-7টা বুলেট। একটা গুলি এসে লাগে বেলালের কোমরের ডান পাশে। সম্বিত ফিরে পেলে বেলাল দেখেন নিচে পড়ে আছে আপন ভাই বাহার সহ 4 জনের ডেড বডি। ওই সময় ভারতীয় হাই কমিশনার সমর সেনেরও গুলি লাগে। বেঁচে থাকা মিনুকে কোনো রকমে টেনে হিচড়ে দোতলার একটি রুমে আশ্রয় নেয় বেলাল। চিন্তা তখন একটাই, বাঁচতে হবে। রিভলভারটা ফেলে দেয় কার্পেটের নিচে। 25-30 মিনিট পর গুলি থামতেই ওরা সারেন্ডার করে। পরে আর্মি নিয়ে গিয়ে সিএমএইচে ভর্তি করে। কাঁধে গুলি লেগে আহত হলেও সেদিন প্রাণে বেঁচে যান ভারতীয় হাই কমিশনার সমর সেন। তাকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি সামরিক হেলিকপ্টার পাঠানো হলেও তিনি না গিয়ে বাংলাদেশে থেকেই চিকিৎসা নিয়েছেন। সমর সেন 2014 সালে 100 বছর বয়সে পরলোক গমন করেন। আজ আমি শুধু একটি ইতিহাস নয়, এক মানবিক বার্তা দিয়ে শেষ করছি। জীবনের সবচেয়ে বড় শক্তি সাহস আর ভালোবাসা, যা সবসময় অমর। দেশে দেশে লড়াই নয়, যুদ্ধ নয়, হিংসা নয়, চাই আত্মার বন্ধন। মানুষে মানুষে চাই পরম আত্মীয়তার উষ্ণতা। ধানমন্ডি 2 নাম্বার থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।